হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেক দিন পর আবার তোমাদের মাঝে হাজির হলাম। তো আমরা যে জিনিসটা নিয়ে এতদিন নিজেদেরকে আরও বেশি পরিমাণে বিভিন্ন রকম কাজে ইনভলভ করার জন্য, অর্থাৎ বিশেষ করে গাণিতিক কর্মকাণ্ডে আমাদেরকে আরও বেশিভাবে যুক্ত থাকার জন্য তোমাদেরকে বলা হয়েছিল যে কিভাবে আমাদের আইকিউটাকে আমরা বাড়িয়ে নেব। ঠিক আছে? তো এই আইকিউটাকে বাড়াইতে গেলে কি করতে হবে? সবচেয়ে একটা অন্যতম গাণিতিক যুক্তিগুলোকে যদি তুমি বিশ্লেষণ করতে পারো, তাহলে কিন্তু এটাই একটা মাধ্যম যে তোমার আইকিউকে আমরা যদি আরেকটু বাড়িয়ে নিতে পারি। সেটার মাধ্যমটা হলো যে গাণিতিক যুক্তিগুলোকে বিশ্লেষণ করা। আমরা গাণিতিক বিভিন্ন ধরনের যুক্তি বা বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আমরা গণিতকে চর্চা করে থাকি। সেই গাণিতিক বিষয়গুলোকে যদি আমরা সুন্দরভাবে এবং তাদের যুক্তিগুলোকে, গাণিতিক যুক্তিগুলোকে যদি আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু তোমার আইকিউটাকে বাড়ানো সম্ভব। ঠিক আছে? তো সেই আলোকে আমরা আজকে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলোর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের গাণিতিক যুক্তি থাকবে, এবং এই যুক্তিগুলোকে আমরা খুব সহজভাবে কিভাবে নিজেদের মধ্যে নিয়ে আমরা এইগুলো বেশি বেশি চর্চা করতে পারবো, সেই আলোকে আমাদের আজকের কার্যক্রম। তো চলো দেখা যাক আজকে আমরা কি শিখব। আমরা আজকে সংক্ষিপ্ত প্রশ্নের উপরে কিছু প্রশ্ন আলোচনা করব। সেইগুলোকে বারবার যাতে আমাদের প্র্যাকটিস করা হয়, বা এই গাণিতিক যুক্তিগুলোকে মনে রাখার যে বিভিন্ন টেকনিকগুলো, সেইগুলো আমরা আজকেই শিখে নেব। দেখো এখানে 1 নম্বর প্রশ্নটা কি বলা আছে, যে 3/2 গুণ 4/3, 5/4, 6/5 গুণ এইভাবে আরও অসংখ্য আছে। সেই ক্ষেত্রে 2020/2019 এত এর গুণফলটা কত? তাহলে এইরকম যদি আমাদের অনেকগুলো সংখ্যা থেকে থাকে, তাহলে এর ভিতরে কি বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, সেই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। দেখো এখানে আমরা লক্ষ্য করলে যে এই আড়াআড়িভাবে দেখো এই 3 3 সমান আছে 4 4, 5 5, 6 6, এইভাবে। তাহলে এখানে যতগুলো সংখ্যা থাকুক না কেন, এই সবগুলো সংখ্যা কিন্তু এইভাবে আস্তে আস্তে কি কেটে যাবে। তার মানে নিশ্চয়ই 2019 সংখ্যাটি এই পর্যন্ত অবশ্যই এখানে একটা 2019 সংখ্যা আসবে, সেটাও কি কেটে যাবে। তাহলে থাকছে কোনটা? 2020, আর নিচে হলো 2, অর্থাৎ এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে আমরা শুধুমাত্র পাবো। তাহলে সেই ক্ষেত্রে এইটার উত্তর কি হয়ে গেল? 1 0 1 0। এই যে দেখে মনে হবে যে কি না জানি এত বড় সংখ্যা গুণ করে কিভাবে বের করতে পারবো। তাহলে আমরা কিন্তু এই মাধ্যমেই খুব সহজে বিষয়টা বুঝতে পারি যে সবগুলো সংখ্যা কেটে যাবে, শুধুমাত্র লাস্ট সংখ্যাটা এবং আমার এই সংখ্যাটা থাকবে। এই দুটোকে ভাগ করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, যে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 20, যেটা 20 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু সংখ্যা দুটির বিয়োগফলকে যদি আবার 2 দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে ভাগশেষটা কত হবে? তাহলে আমরা জানি যে কোনো দুটি সংখ্যার যোগফল 20 দ্বারা বিভাজ্য। তাহলে 20 দ্বারা বিভাজ্য অর্থাৎ কি সংখ্যা হতে পারে? অর্থাৎ 20 এর গুণিতক যতগুলো সংখ্যা পাবো সবগুলো 20 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 20 এর গুণিতক 20, 40, তারপরে 60, 100, এবং অসংখ্য সংখ্যা আছে 20 এর গুণিতক। তাহলে আমরা সাধারণত 20 এর মধ্যেই একটু চিন্তা করে দেখি যে 20 সংখ্যাটি, তাহলে এই 20 সংখ্যাটিকে যদি 20 দ্বারা অবশ্যই এটা বিভাজ্য। তাহলে 20 সংখ্যা তো বিভিন্ন উপায়ে হয়। যেমন আমি যদি একটা সংখ্যা ধরি এখানে যে 18 যোগ 2, এই দুটো যোগ করলাম, এটা যোগ করলে তো কত হলো? 20 হলো। তাহলে এই দুটি সংখ্যা কি কি? 18 আর 2 যোগ করলে 20 হয়। সেই 20 কি আবার 20 দ্বারা বিভাজ্য হলো। এখন এই দুইটা সংখ্যার বিয়োগফল দেখো তো, চিন্তা করে বিয়োগফল কি হয়? 18 থেকে যদি 2 বাদ দিই 16 থাকে। এটাকে যদি আমার 2 দিয়ে ভাগ করতে বলছে, 2 দ্বারা বিভাজ্য, বা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? তা 2 দিয়ে ভাগ করলে আমার মিলে যাচ্ছে, তার মানে ভাগশেষ হবে 0। তাহলে আমি যদি অন্য একটা সংখ্যা নিতাম, সাপোজ 12 আর 8 নিলাম, তাহলে এই দুটো যোগফল 20 যা 20 দ্বারা বিভাজ্য। এবার 12 থেকে আমি 8 বাদ দিলাম, থাকে কত? 4। এটাকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল 2, মানে কি ভাগশেষ 0। তাহলে সব সময় কিন্তু ভাগশেষটা কি হবে? 0 হবে। ঠিক আছে? সব সময় ভাগশেষটা আমরা 0ই পাবো। 3 নম্বরে কি আছে দেখো, 7 ক 5 খ। এই সংখ্যাটির ক এবং খ এর মানটা বের করতে হবে, যেখানে বলা আছে যে ক খ মৌলিক সংখ্যা, এবং
ক খ মৌলিক সংখ্যা আমরা খুঁজে পেলেই তার আরেকটু বাড়তি কাজ দিছে যে তাহলে দুইটার যোগফল কত হবে। তাহলে এখন উদ্দেশ্য কি আমার, যে ক আর খ এর মানটা বের করা। বাট আমি কিন্তু অন্য কোনো সংখ্যা নিতে পারতেছি না, এখানে বলাই আছে যে মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে মৌলিক সংখ্যা হতে গেলে আমরা তো সাধারণত 2, 3, 5, 7 এইভাবে অসংখ্য মৌলিক সংখ্যা হয়, ঠিক আছে। তাহলে এখানে কোন সংখ্যা বসালে, এবং সেটার আরেকটা শর্ত দেওয়া আছে যে 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমাকে আগে জানতে হবে যে 9 দ্বারা বিভাজ্যের শর্তটা কি, ঠিক আছে। তাহলে আমি জানি কি 9 দ্বারা বিভাজ্যের শর্ত হলো কি, যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য যাবে। অর্থাৎ 3 এবং 9 শর্ত কিন্তু একই, যে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমার এমন এমন সংখ্যা সেট করতে হবে যাদের যোগফল কিন্তু 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমি যদি এখানে 7, 3, 5, 3 এই ধরনের সংখ্যাগুলো নেই, যেমন ক এর মানও 3, খ এর মানও 3 পেলাম, তাহলে দেখো তো 7 + 3 + 5 + 3 তার মানে 10, 15 আর 3 18। 18 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে ক এর মান 3 এবং খ এর মানও 3 হবে। তাহলে সেই ক্ষেত্রে যোগফল কত দাঁড়াবে, 3 + 3 মানে হলো 6। দেখো অন্য কোনো সংখ্যা নিলে কিন্তু আমি যোগফলটাকে 9 দ্বারা বিভাজ্য পাওয়া যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে হবে 3 ও 3, আর 3 হলো মৌলিক সংখ্যা। ওকে, তাহলে যোগফল পেয়ে গেলাম 6। আমরা 4 নম্বর প্রশ্নে যাই। একটি ধাতব নলের 1 মিটারের ওজন দেওয়া আছে 3/1/4 এত কেজি। বলছে নলটি 3/5 মিটারের ওজন কত। ওকে, তাহলে 3/5 এটার সাথে গুণ করলে হয়ে গেল। এটা হলো 13/4 গুণ 3/5, তার মানে 39/20। এটাকে যদি আমরা ভাগ করি 1/19/20 কেজি, ঠিক আছে। যেহেতু 1 মিটার ওজন এত, তাহলে এত মিটার ওজন কত বেশি হবে, বেশি হলে গুণ হয়ে গেল। 5 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে ড্যাশ হেক্টোগ্রাম। ড্যাশ হেক্টোগ্রাম এর 56% হলো 420 গ্রাম। দেখো এখানে গ্রাম আছে, আমার উত্তরটা হেক্টোগ্রামে নিতে হবে। তাহলে আমি আগে গ্রামেই উত্তরটা বের করি, তারপরে না সেখান থেকে হেক্টোগ্রামে গেলাম। তাহলে গ্রাম যেহেতু আছে, তাহলে 56% হলো 420 গ্রাম। তাহলে এক্ষেত্রে উত্তরটা বের করা নিয়ম হলো, যেহেতু 420 গ্রাম বলে দিছে, 420 গ্রাম উপরে লিখবে, পার্সেন্ট যেটা থাকবে ওইটাকে নিচে দিবে, অর্থাৎ 56টা নিচে আসবে গুণ 100, যেহেতু পার্সেন্ট আছে। এখন আমি যদি কাটাকাটি করি, 4 × 14 = 56, 3 × 14 = 42, 0, 4 × 25 = 100। তাহলে 3 × 25 = 75, 750 গ্রাম হলো। এখন গ্রাম, আমার তো উত্তর চাইছে হেক্টোগ্রামে, তাহলে এই গ্রামটাকে এখন আমি হেক্টোগ্রাম যাব, গ্রাম তারপর ডেকা তারপর হেক্টো, তার মানে কি 100 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে এটাকে 100 দিয়ে যদি ভাগ করি 7.50 হেক্টোগ্রাম হয়ে গেল, ঠিক আছে। 7.50 হেক্টোগ্রাম। আচ্ছা, এরপরে আমরা যাব একটি ত্রিভুজের 3 বাহুর প্রতি 2 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া আছে। তাহলে আমরা যদি ত্রিভুজটা এইভাবে কল্পনা করি 6, যে তার প্রতি 2 বাহুর, অর্থাৎ এটা 3টা বাহু, তো এই 3টা বাহুর মধ্যে প্রতি 2 বাহুর যোগফল দেওয়া আছে, ঠিক আছে, প্রতি 2 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে একটা আছে 26, সাপোজ এই 2টা বাহু মনে করি 26, এইটা মনে করলাম কত 23, তারপরে আছে কি 17। তাহলে আমার কাজ হবে কি, এই সবগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমি এটার পরিসীমাটা পেয়ে যাব, ঠিক আছে। যেহেতু প্রতি 2 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া আছে, তাহলে এটাকে এইগুলো আমি সব যোগ করলাম, 7 × 3 = 10, 6 6 66, তাকে 2 দিয়ে ভাগ করলে 33। তাহলে 33টা হবে ত্রিভুজের পরিসীমা। আচ্ছা, এটা 2 দিয়ে কেন ভাগ করলাম, এখানে বলছে প্রতি 2 বাহুর দৈর্ঘ্য, তাহলে আমি যদি সবগুলো যোগ করি তাহলে প্রত্যেকটা বাহু কিন্তু 2 বার পাবো, ঠিক আছে। আমি যদি এটাকে এ বি সি দিয়ে ইন্ডিকেট করি, তাহলে দেখো এ বি প্লাস বিসি মানে 26, বিসি প্লাস সিএ = ধরো 23, এবং এসি প্লাস এবি সমান কত 17। তার মানে এখন যদি সবগুলো যোগ করি তাহলে আমি 2টা এবি পেলাম, 2টা বিসি পেলাম, 2টা সিএ পেলাম, ঠিক আছে। তাহলে আমার পরিসীমা কি, ত্রিভুজের পরিসীমা সূত্র হলো 3 বাহুর যোগফল।
তাহলে 3 বাহু যোগফল, যেহেতু আমি এখানে 2টা করে পাচ্ছি, সো 2 দিয়ে ওইটাকে ভাগ করলেই আমার উত্তরটা হয়ে গেল ত্রিভুজের পরিসীমা হবে 33 একক। যদি এখানে সেন্টিমিটার থাকে 33 সেন্টিমিটার লিখব, যদি থাকে শুধু এখানে লেখা আছে একক তাহলে আমি লিখব কি 33 একক। আচ্ছা 7 নম্বর প্রশ্ন, দেখো রিঙ্কু আর সুমনের গড় বয়স দেওয়া আছে 24 বছর, তাহলে গড় থাকলে আমি জানি সেটা সমষ্টি বের করতেই হবে, 48 বছর সমষ্টি পেয়ে গেলাম। এখন শর্ত আছে এখানে যে রিঙ্কুর বয়স সুমনের বয়সের 1/3 গুণ। তাহলে এটা আমরা খুব সহজেই বের করতে পারি কিভাবে, যে যেহেতু এখানে সুমনের বয়সের 1/3 গুণ, তার মানে একজন 1 হবে আর একজনের কত 3 গুণ হবে, তাহলে এরা মোট কত হলো 3 আর 1 4, অর্থাৎ এই দুটোকে তুমি সরাসরি যোগ করে ফেলবে, 4 গুণ 4 দিয়ে আমি এখন 48কে যদি ভাগ করি কত হবে 12, তার মানে একজন হবে 12 আরেকজন হবে 3 12 36 বছর। তাহলে এখানে যেহেতু বলছে সুমনের বয়স কত, তাহলে সুমনের বয়স হবে 3 12 36 বছর। ঠিক আছে, যেহেতু সুমনের বয়স, রিঙ্কুর বয়স সুমনের বয়সের 3 গুণ, তার মানে রিঙ্কুর বয়সটা হলো 1 আর সুমন হলো 3, তাহলে সেই ক্ষেত্রে রিঙ্কুর বয়স যখন 12 বছর পেলাম, সুমনের বয়স 3 গুণ মানে 3 12 36 বছর। 8 নম্বরে আমরা দেখি 60 টাকার 25%, তো আমরা জানি 60 টাকার 25% কত হবে। তাহলে দেখো 25% মানে কি তুমি খুব সহজে বের করতে পারো কি করে, যে 25% মানে কি 100 ভাগের 4 ভাগের 1 ভাগ, তাই না? 100কে আমি ভাগ করলাম, তাহলে 4 25 100, তাহলে 4টা ভাগ করেছি। তাহলে দেখো এই ক্যালকুলেশন না করে তুমি বুঝতে পারবা, বের করতে পারবা কি করে, যেহেতু 25% মানে কি 100 ভাগের 4 ভাগের 1 ভাগ, তাহলে এইটাকে আমি 4 দিয়ে ভাগ করব, তাহলে 60কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত হবে 60 ভাগ 4, তার মানে এটা হবে 15 টাকা। আরেকটা আছে দেখো 70 টাকার 30%, এখানে একটা টেকনিক কি, যে সবসময় 2টা শূন্য অমিট করে দিয়ে সংখ্যা 2টা মাল্টিপ্লাই করবা, তাহলে 3 সাথে কত হলো 21, তাহলে দেখেন কত কম বলছে, তাহলে 21 থেকে 15 বাদ দিলাম 6 কম। তাহলে কিন্তু আমার ডিটেলস ক্যালকুলেশন ছাড়াই কিন্তু তুমি অঙ্কগুলো খুব কম সময়ের মধ্যেই করতে পারবে। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই যে 25%, তার মানে তুমি চিন্তা করবে 100% এর মানে 4 ভাগের 1 ভাগ হলো 25%, তাহলে একে 4 দিয়ে ভাগ করলে উত্তরটা পেয়ে গেলাম। আর এখানে আরেকটা টেকনিক কি, সবসময় 2টা শূন্য বাদ দিতে হবে, কারণ কি 100-র জন্য 2টা শূন্য বাদ দিলে 3 সাথে 21 কত কম 6 কম। এরপরে 9 নম্বর প্রশ্নে আমরা দেখলাম যে ক খ বেতনের অনুপাত দেয়া আছে 5:7, এবার ক খ থেকে 400 টাকা বেশি আছে। আচ্ছা তাহলে এদের মধ্যে বেশি কত, যেহেতু একজন যদি 7 হয় আর একজন হলো 5 ভাগ, তাহলে এদের মধ্যে বেশি হলো 2 ভাগ, তাহলে এইটাকে তুমি 2 দিয়ে ভাগ করে ফেলবে, কত হলো 200। এবার 200 দিয়ে সাথে সাথে গুণ হবে, প্রত্যেকের সাথে 200 গুণ হবে, তাহলে এর হলো 1400 টাকা, এর হলো 1000 টাকা। তাহলে প্রশ্ন যেটা বলেছে যে ক্ষয়ের বেতন কত, তাহলে ক্ষয়ের বেতন হবে 1000 টাকা। এখন 10 নম্বর প্রশ্নে যাব। 10 নম্বর প্রশ্নে আরেকটা মজার বিষয় এখানে আমরা শিখবো আজকে, যে 74কে 51 দিয়ে গুণ করলে গুণফল কত হবে। তাহলে আমরা তো সচরাচর জানি যে 74কে 51 দিয়ে গুণ করা তো খুবই সহজ, যেমন আমরা যেভাবে করে থাকি যে 74কে 51 দিয়ে আমরা গুণ করলাম 4 7 0 2 37, তাহলে 4 7 7 3, মানে আমাদের প্রচলিত যে সাধারণ যে নিয়ম আছে গুণের সেটা, কিন্তু এখানে একটা টেকনিক আমরা অ্যাপ্লাই করে খুব অল্প সময়ের মধ্যে সাথে সাথে আমরা উত্তরটা বের করতে পারি, এবং সেই উদ্দেশ্যেই প্রশ্নটা দেওয়া যে আমরা 51 গুণফলটা আজকেরই শিখবো, যাতে আর কখনো না বলি। কেমন, তাহলে কি শিখবো দেখো, 51 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করতে বলে, ঠিক আছে, তাহলে যে টেকনিকটা করতে হবে সেটা হলো যে সংখ্যাতে গুণ করতে হবে সেটার অর্ধেক লিখতে হবে, আর কিছু না। দেখো 51 কোনো কাজই নাই, আমি কি করব 74, তাহলে আমি জানি 74-এর অর্ধেক কত, 74-এর অর্ধেক 37, এইবার কি করব সেই সংখ্যাটাই লিখে দেব। দেখো তো আমার উত্তর হয়ে গেল কিনা, আশা করি বুঝতে পেরেছো। অনেক মজা না, এই যে দেখেন যে সংখ্যা আছে সেটার অর্ধেক লিখবো, অর্ধেক, তার মানে কি তাকে 2 দিয়ে ভাগ করে নিব, তো 74-এর অর্ধেক হলো 37, এবার ওই সেই 74টাই লিখে দেবো। তাহলে দেখো আমরা সাধারণ নিয়মে যে গুণফল বের করেছি সেটাও কিন্তু একই হয়ে গেল। অন্য একটা দেখি আমরা, যদি 42কে 51 দিয়ে গুণ করতে বলে, তাহলে 42-এর অর্ধেক কত 21, আর এই 42টা লিখে দিব শেষ। ঠিক আছে, এটা হয়ে গেল আমার
51 এর গুণফল নির্ণয়ের সহজ পদ্ধতি। 11 নম্বর প্রশ্নে আমরা চলে যাব যে 19কে ট্যালি চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে বলছে। আমরা ট্যালি চিহ্ন কিভাবে লিখতে হয়, কিভাবে প্রকাশ করতে হয় এটা অলরেডি জেনেছি। তারপরে 19 সংখ্যাটি যেহেতু আমরা এখন কোভিড-19 মধ্যে ডুবে আছি, সো এইটা থেকে তো আল্লাহ তাআলাই জানে আমরা কবে রেহাই পাবো, ঠিক আছে। তো সেই জন্য 19 সংখ্যাটিকে আনা হয়েছে যাতে আমরা এটা আরও বেশি করে মনে রাখতে পারি। তো দেখো, এটা ট্যালি করার চিহ্ন আমরা জানি যে 4টার পরে পঞ্চম যে সংখ্যাটা হবে তার জন্য এইভাবে আমরা দাগ দিব, 1 2 3 4 5, তাহলে 5 আর 5 10, 1 2 3 4 5 15 আর 4, ঠিক আছে। এইভাবে তুমি 19 সংখ্যাটি আমরা লিখতে পারি। এরপরে আমরা চলে যাই 12 নম্বর প্রশ্নে। এইটা আরেকটা মজার অঙ্ক। দেখো যে 3 অঙ্কের যে কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করে গুণফলের সাথে 68 যোগ করতে হবে, যোগফল থেকে আবার 4 বিয়োগ করতে হবে, ওই বিয়োগফলকে আবার যদি 2 দ্বারা ভাগ করে যে ভাগফলটা পাবো সেইটা, আর ওই 3 অঙ্কের সংখ্যা যেটা আমি নিয়েছিলাম সেইটার বিয়োগফলটা কত উত্তর হবে, ঠিক আছে। তাহলে এইটার উত্তর সব সময় হবে 32, ঠিক আছে। কিভাবে দেখো আমি প্রমাণ করে দিচ্ছি। তুমি 3 অঙ্কের যে কোনো একটা 3 অঙ্কের আমরা যে কোনো একটা সংখ্যা নিলাম, সাপোজ 2 3 4, যে কোনো একটা সংখ্যা না, কোনো অসুবিধা নেই, 3 অঙ্কের। এইবার কি বলছে, এই সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে একে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 4, 468 পেলাম। গুণ করে গুণফলের সাথে 68কে যোগ করতে হবে। তাহলে এটার সাথে যদি আমরা 68 যোগ করি, দেখো 8 আর 16, 6 হাতে হলো 1, 12 13, 3 হাতে 1, 4 আর 1 5, 536 যোগ করলাম। এই যোগফল থেকে কত বিয়োগ করব, 4 বিয়োগ করতে হবে। তাহলে আমরা বিয়োগ 4, তাহলে থাকে কত দেখো, 2 3 5, ঠিক আছে, 532। এই বিয়োগফলকে আবার 2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 2 দুগুণ 4 থাকে 1 13, 6 দুগুণ 12 থাকে 1 2 12, 6 দুগুণ 12, 266। এই 266কে কি বলছে, উক্ত সংখ্যাটির, এইটাই তো ভাগফল, এটা কি উক্ত সংখ্যাটির, অর্থাৎ তুমি যে সংখ্যাটা ধরেছিলে এই সংখ্যার বিয়োগফল কত। তাহলে আমি পেলাম কত, 234 থেকে 266 থেকে 234 এখন বিয়োগ করব। দেখো তো কত হলো, 2 3, 32 পেয়ে গেলাম। তাহলে তুমি যেই সংখ্যা নাও না কেন, এটাই হলো মজার বিষয় যে সবার উত্তর একই হবে। তুমি নিছো 234, আরেকজন কি 234 নিছে, সে তো অন্য জায়গায় পরীক্ষা দিছে, তাই না। তাহলে তুমি যে সংখ্যা নিবা সেই সংখ্যাকে যদি আমি এই সিস্টেমের মাধ্যমে একটু আগাইতে পারি, সবারই উত্তর হবে 32। এবং এটা শুধুমাত্র আরেকটা মজার বিষয় যে এই 3 অঙ্কের অথবা 4 অঙ্কের এই দুইটা ক্ষেত্রে প্রযোজ্য হবে। তুমি যদি 4 অঙ্ক নিয়ে করো, সেম 32 হবে। তাহলে সেটাও তুমি একটা প্র্যাকটিস করে ফেলবে, ঠিক আছে। তাহলে 3 অঙ্কের যে কোনো সংখ্যাকে নিয়ে তুমি যদি এই পদ্ধতিতে আগাও, অবশ্যই সেটার উত্তর সব সময় 32 হবে এবং সকলের উত্তর হবে 32। এটা একটা মজার টেকনিক, তোমরা প্র্যাকটিস করবে। ওকে, আমরা 13 নম্বর প্রশ্নে চলে যাব। এটা আরেকটা মজার জিনিস, 0.785 এত কেজির 20% কত। এখন এই দশমিক দেখে আমাদের অনেকেরই ক্যালকুলেশন শুরু হয়ে যায় যে আসলে দশমিকটাকে আগে উঠাই নেই, তারপরে সেটাকে পার্সেন্টেজে নিব, শতকরায় নিব। কোনো দরকার নেই। কি করব, এখানে কত পার্সেন্ট আছে, 20%। 20% মানে কি, তুমি চিন্তা করো, আমি যে বলছি সবসময় 100%-এর মধ্যে, সব 100-র মধ্যে হিসাব করে নিবে। তাহলে 20টা কি 100, 5 ভাগের 1 ভাগ, 5 পুরি 100। তাহলে এইটাকে 5 দিয়ে ভাগ করলে কিন্তু আমার উত্তরটা হয়ে যাচ্ছে। তাহলে 0 5 দিয়ে ভাগ করলে 1 5 7, 5 দিয়ে ভাগ করলে 5 15 75, 3 35, 5 7 35, অর্থাৎ 0.15 কেজি, ঠিক আছে। ওকে, 14 নম্বর প্রশ্ন আমরা চলে আসি যে বার্ষিক 3 সমস্ত 4/5% হার মুনাফায় কত টাকা। আমরা জানি যে কত টাকা মানে কি, আমাকে কি বের করতে হবে, আসল বের করতে হবে। ওকে, তাহলে আমরা আসলটা বের করার সূত্র কি জানি, যে কত টাকার 8 বছরে মুনাফা এত টাকা হবে। তাহলে আসলের সূত্র কি, মুনাফা গুণ 100, ঠিক আছে। নিচে হচ্ছে সময় গুণ হার। এখানে সময় হলো 8 বছর আর হার দেওয়া আছে কত, 3 5 15 আর 4 কত হলো 19/5।
তাহলে 19 এখানে লিখবো, 5টাকে উপরে দিব, মানে 19-এর 5টা নিচে এটা বিপরীতকরণ করব। এবার আমি জানি 4 19 76, 5 8 40, তাহলে 5 5 2500 টাকা হলো আসল। এই পেয়ে গেলাম আমি আসলে সূত্র দিয়ে খুব সহজেই কিন্তু আমাদের, আর অত বড় আকারে যেহেতু এটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কুইজ আকারে থাকে, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব যে কম সময়ের ভিতরে কিভাবে সহজ টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা আমাদের সমাধানগুলো করতে পারি। ঠিক আছে, তো এই ছিল আমাদের মোটামুটি এই 14টা কুইজ এর উপর বিশদ আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ তোমরা ভালো করবে। এবং এই যুক্তিগুলো কিভাবে বিশ্লেষণ করা হলো, এই জিনিসগুলো যেন আমরা একটু সবসময় মনে রাখার চেষ্টা করি, কেমন? তো আজকের এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সবাইকে। তো এই ভিডিওটা দেখার জন্য তোমরা বেশি করে এগুলো দেখবে এবং শেয়ার করবে, যাতে আমরা বেশি করে এই জিনিসগুলোর উপরে অভ্যস্ত হতে পারি। ওকে, আল্লাহ হাফেজ।